হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপাজ ই টিচিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে আমি প্রোনাউন এই পার্টস অফ স্পিচটার ওপর একটা ভিডিও বানাতে চলেছি। এর আগের ভিডিওটা আমার ছিল নাউনের ওপরে। সেই সেমভাবে আজকে প্রোনাউনের ক্লাসিফিকেশানস এবং প্রোনাউনের এক্সাম্পল এবং সেন্টেন্সে কোথায় কোথায় কী কী প্রোনাউন ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আজকে আমি একটা ভিডিও করছি। ওকে, আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে প্রোনাউন কথার অর্থ হচ্ছে ফর নাউন। আমি লিখে রেখেছি, যেটার মানে হচ্ছে নাউনের বিকল্প। অর্থাৎ কি, প্রোনাউনটা ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে। ওকে, উই ক্যান ইউজ প্রোনাউন টু অ্যাভয়েড ইউজিং অফ সেম নাউন্স এগেন অ্যান্ড এগেন। ওকে, অর্থাৎ কি না, আমরা বারবার কোনো নাউন ব্যবহার না করে, কোনো নাম ব্যবহার না করে তার পরিবর্তে প্রোনাউনটা ব্যবহার করি। এবং সেগুলোর এক্সাম্পলগুলো আমি এক কথায় বলে রেখেছিলাম যে আই, উই, হি, শি, ইট, দে, ইয়োর, আওয়ার এগুলোকে প্রোনাউন বলে। এবার এই প্রোনাউনগুলোর কোনগুলোকে কী প্রোনাউন বলে, সেন্টেন্সের মধ্যে তাদের যে এক একটা রূপ পরিবর্তন হয়, ক্যারেক্টার চেঞ্জ হয়, তার নাম চেঞ্জ হয়, সেগুলো আজকে বলবো। ওকে, আমি 1, 2, 3, 4 করে লিখবো এবং তার সাথে সাথে তার সম্বন্ধেও বলে দেব উইথ এক্সাম্পলস। ওকে, সো ফার্স্ট, প্রথম যে টাইপটার নাম আসছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, পার্সোনাল প্রোনাউন তোমরা বুঝতে পারছো, দেখতে পারছো তো? পার্সোনাল প্রোনাউনটা এবার কি? পার্সোনাল প্রোনাউনের বাংলা মানেটা হচ্ছে না ব্যক্তিগত প্রোনাউন। ব্যক্তিগত অর্থাৎ কি না, আমরা ব্যক্তিগতভাবে যে সমস্ত প্রোনাউনগুলোকে ব্যবহার করি, যেমন আমি, আমরা, সে, তাহারা। আমি আমি আই, উই, আমি, আমরা, সে, তাহারা। তাহলে কি না, ধরো আই অ্যাম এ গার্ল। এই যে আইটা এখানে পার্সোনাল প্রোনাউন। আমি আমার কথা বলছি। হ্যাঁ, উই আর ইন্ডিয়ান। ওকে, এখানে উই এটাও পার্সোনাল প্রোনাউন। আমি আমার কথা বলছি আই, উই হলে আমাদের আমরা। ওকে, এই প্রসঙ্গে এখানে আমি বলি যে পার্সোনাল যে প্রোনাউনগুলোকে আমরা 3টে পার্সনে ভাগ করি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ওকে, তো ফার্স্ট পার্সনটা কি, যেটাকে বাংলাতে বলি প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, তাই তো? সেই প্রথম পুরুষে মানে ফার্স্ট পার্সন প্রোনাউন যেটাকে বলি সেটা হচ্ছে আই, উই, আমি, আমরা। এটাকে বলে ফার্স্ট পার্সন প্রোনাউন, আমি, আমরা। ওকে, এবার যদি বলি তুমি, তোমরা, ইউ, ইউটা তুমির ক্ষেত্রেও ব্যবহৃত হয়, আবার এই ইউটা প্লুরাল ফর্মে তোমরার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তাহলে এই ইউটাকে বলি সেকেন্ড পার্সন প্রোনাউন। আর থার্ড পার্সন প্রোনাউনে আমরা কি ব্যবহার করি না, হি, সে, তাহারা, হি, শি, ইট, এই 3টেকে বলি সিঙ্গুলার ফর্মে, আর দেকে বলি প্লুরাল ফর্মে, তাহারা। থার্ড পার্সন এইগুলোকে বলে থার্ড পার্সন প্রোনাউন। তাহলে আমি লিখে দিই হি, শি আর ইট, আর এদিকে দে। ওকে, হি, শি, ইট আর দে। তাহলে কি আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই সবগুলোই কিন্তু পার্সোনাল প্রোনাউন। এগুলোকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন প্রোনাউনে আমরা ডিভাইড করে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আসছি সেকেন্ড যে টাইপটা প্রোনাউনের, সেটাকে, তার নামটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। আমি তাহলে এটাকে মুছে দিই। তাহলে এটার 1 নম্বরটা ছিল পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা।
এগুলোকে বলে পার্সোনাল প্রোনাউন, মানে যেটা ব্যক্তিগত ক্ষেত্রে বা ব্যক্তিগত উদাহরণের ক্ষেত্রে বাক্যে ব্যবহৃত হয় সেটাকে পার্সোনাল প্রোনাউনগুলো বলে। এরপরে আমি সেকেন্ড টাইপটার নাম লিখব, সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, এবং সেগুলো কি সেটাও জানবো। ওকে, তাহলে আমি এরপরে আসছি সেকেন্ড টাইপে। আচ্ছা, এরপরে আমি লিখছি সেকেন্ড টাইপটার নাম, যেটাকে বলে পজেসিভ প্রোনাউন। আচ্ছা, দেখে নাও পজেসিভ প্রোনাউন। এবার এই পজেসিভ প্রোনাউনটাকে কি বলে না, পজেসিভ প্রোনাউনকে বাংলাতে বলে অধিকার সূচক সর্বনাম পদ। প্রোনাউনের বাংলাটা সর্বনাম পদ, তো অধিকার সূচক সর্বনাম পদ অর্থাৎ কি, কোনো জিনিস, তো সেটা বুক হতে পারে, পেন হতে পারে, হাউস হতে পারে, যে কোনো জিনিসটা যদি আমি আমার অধিকারে বোঝাই, অর্থাৎ কি, যদি বলি যে ওই বইটা আমার, আমি তো দিস ইজ মাই বুক বলতে পারি, কিন্তু যখন পজেসিভ প্রোনাউন হবে সেটাকে একটু চেঞ্জ হয়ে যাবে কি, the book is mine, the book is mine, অর্থাৎ এই বইটা আমার, এটার মানেও এই বইটা আমার, কিন্তু যখন দিস ইজ মাই বুক না হয়ে দিস বুক ইজ মাইন হয়ে যাবে, তখন এই মাইনটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন। অর্থাৎ কি না, অধিকার সূচক সর্বনাম পদ, অধিকার বোঝাচ্ছে, কোনো জিনিসের প্রতি কারোর একটা অধিকার বোঝাতে ব্যবহৃত হয়। তেমনি আবার একটা এক্সাম্পল দিই, দিস হাউস ইজ হার্স, হারের সঙ্গে এস যোগ হয়েছে, হার্স, হার্সটা এখানে পজেসিভ প্রোনাউন। এইভাবে মাইন, হার্স, যদি বলি আওয়ার্স, যদি বলি দিস পিকচার ইজ ইয়োর্স, YOURS, সেই ইয়োর্সটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউনগুলো কী কী বোঝা গেল, যেগুলো সেন্টেন্সের শেষে বসে অবজেক্ট হিসাবে। তাহলে কি, দ্য বুক ইজ মাইন, দিস হাউস ইজ হার্স, দ্য পিকচার ইজ ইয়োর্স, দিজ টয়েস আর দেয়ার্স, তাহাদের। তাহলে মাইন, হার্স, দেয়ার্স, আওয়ার্স এগুলো সবই হবে পজেসিভ প্রোনাউন। ওকে, আচ্ছা, তাহলে প্রথম টাইপে আমরা পড়লাম পার্সোনাল প্রোনাউনগুলো কি কি। সেকেন্ড টাইপে পজেসিভ প্রোনাউন, যেটাকে বলে অধিকার সূচক সর্বনাম পদ, কোনো জিনিসের প্রতি নিজেদের অধিকার বোঝাতে যেগুলো বোঝায় সেগুলোকে বলছে পজেসিভ প্রোনাউন। কি কি বললাম, মাইন, হার্স, আচ্ছা, হিজ, হার্স, আওয়ার্স, আচ্ছা, দেয়ার্স, ইয়োর্স, এটসেট্রা। তাহলে এইগুলো সবই পজেসিভ প্রোনাউনের উদাহরণ। আমরা সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম যে কোথায় কোথায় এই পজেসিভ প্রোনাউনগুলো বসে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসবো থার্ড নম্বর টাইপে, প্রোনাউনের থার্ড নম্বর টাইপে, মানে তৃতীয় নম্বরে আসছি। ওকে, আচ্ছা, থার্ড টাইপের প্রোনাউনটার নাম কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, অর্থাৎ যেটাকে বাংলাতে বলে নির্দেশক সর্বনাম পদ, অর্থাৎ কোনো কিছু নির্দেশ করে দিলে। আমি লিখে দিচ্ছি আগে নামটা, দেখো,
ডেমনস্ট্রেটিভ আর প্রোনাউন কথাটা লিখলাম না এখানে, তোমরা কিন্তু স্পেলিংগুলো ঠিকঠাক দেখে রাখবে। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বাংলা কথা হচ্ছে নির্দেশক সর্বনাম পদ, অর্থাৎ কোনো কিছু নির্দেশ করলে। আচ্ছা, যদি ধরো আমি বলি, যেমন আমরা বাংলা কথাতে বাংলাতে বলি না যে এটা সেটা ওটি সেটি এইগুলি সেইগুলি, এই যে কথাগুলো, এগুলোকে তো কোনো কিছু নির্দেশ করে। যদি বলি ওই বাড়িটা আমার, এই পেনটা তার, আমরা কোনো কিছু জিনিসকে নির্দেশ করে বোঝাচ্ছি। সেক্ষেত্রে আমি এক্সাম্পলটা দিই, দিস ইজ মাই হাউস। এই যে দিসটা ব্যবহার করলাম, এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি বলি দিস আর গ্রিন ম্যাঙ্গোজ, এই যে দিস কোনগুলোর কথা বলছে, এইগুলি হয় কাঁচা আম। তাহলে দিস, এই যে দিস কথাটা এখানে নির্দেশ করছে, সেটা হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার যদি বলি যে আচ্ছা, একটা কথা এখানে বলে দিই, আমরা তো এর আগে পজেসিভ প্রোনাউনটা পড়লাম, বাংলা মানেগুলো কিন্তু একই। সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে এই বইটা আমার, অধিকার বোঝাতে, কিন্তু সেক্ষেত্রে সেন্টেন্সটা আলাদা হয়ে গিয়েছিল। দিস বুক ইজ মাইন, এক্ষেত্রেও কিন্তু দিস ইজ মাই হাউস মানে এটা আমার বাড়ি, কিন্তু যেটাকে নির্দেশ করছে সেটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার যদি বলি যে দ্যাট পিকচার ইজ হিজ, যদি বলি যে দ্যাট পিকচার ইজ হিজ, সেক্ষেত্রে কিন্তু এই দ্যাটটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, যেগুলো নির্দেশ করে এইগুলি ওইগুলি এটি সেটি ওটা, সেগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাংলাতে বলি নির্দেশক সর্বনাম। ওকে, আচ্ছা, বোঝা গেল। এবার আমরা আসবো 4 নম্বরে। চার নম্বর যে টাইপটা আসছে প্রোনাউনের, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং মনে রাখার একটা ভালো উপায় আছে, সেটা আমি বলছি। 4 নম্বর প্রোনাউনগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, এই দুটো নাম কেন আমি একসঙ্গে বললাম না, রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক এই দুটোই কিন্তু সেলফ প্রোনাউন। অর্থাৎ এই যে আই, উই, ইউ, হি, সি, দে, এইগুলো যে আমরা পড়লাম, পার্সোনাল প্রোনাউনের নামগুলো পড়েছি, সেগুলো যখন সেলফ প্রোনাউনে রূপান্তরিত হয়ে যায় বা টার্ন হয়ে যায়, তখন কিন্তু সেগুলোকে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন বলে। কেন দুটো নাম বলে না, এদের বাক্যে ব্যবহার একটু আলাদা আছে, একটু সামান্য ডিফারেন্ট আছে। আমি এক্সাম্পল দিয়ে বলছি। আগে আমি সেলফ প্রোনাউনগুলোর নামগুলো কি সেগুলো বলে দিই। ওকে, যেমন সেলফ প্রোনাউন কথার অর্থ হচ্ছে গিয়ে না, যদি আমরা বাক্যে কখনো আমরা বলি যে উদাহরণে যে আমি নিজেই কাজটা করেছি, তারা নিজেরাই কিন্তু খেয়েছিল, তারা নিজেরাই ভুলটা করেছে, আমি নিজে আমাকে দোষী মনে করি, আমি নিজে, সে নিজে, তারা নিজে, কেউ কোনো কিছু নিজে করলে তখন সেলফ যুক্ত হয়। যেমন আই থাকলে হয় মাই সেলফ, অর্থাৎ আই মানে আমি, মাই সেলফ মানে আমি নিজে। ইউ থাকলে হয়
ইয়োর সেলফ। আচ্ছা, উই থাকলে হয় আওয়ার সেলফস, যেহেতু প্লুরাল ফর্ম সেজন্য সেলফস হয়ে গেছে। আচ্ছা, তাহলে আই থাকলে মাই সেলফ, আমি নিজে। উই থাকলে আমরা, আমরা নিজেরা, আওয়ার সেলফস। ইউ থাকলে তুমি বা তোমরা, তুমি নিজে বা তোমরা নিজে, নিজেরা। দে থাকলে হয় দেম সেলভস, তারা নিজেরা। তাহলে এই যে সেলফ যুক্তগুলো শব্দগুলো দেখছো, মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, এগুলোকে কিন্তু এই রিফ্লেক্সিভ আর ইমফ্যাটিক প্রোনাউন বলে, অর্থাৎ সেলফ প্রোনাউন বলে। এবার এগুলোকে কখন রিফ্লেক্সিভ প্রোনাউন বলে আর কখন ইমফ্যাটিক প্রোনাউন বলে আমরা এক্সাম্পল দিয়ে বলছি। ওকে, আচ্ছা দেখে নাও, আমি এরপরে এক্সাম্পলটা আসছি। আমি এখানে তিনটে এক্সাম্পল লিখব, তিনটে এক্সাম্পল দিয়ে বোঝাবো। আচ্ছা, নাম্বার 1 এক্সাম্পল আসছি। আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ। আচ্ছা, এটা একটা এক্সাম্পল হলো। এবার আসছি নাম্বার 2 এক্সাম্পলে। সি ব্লেমস হারসেলফ। সি থাকলে হারসেলফ হয়, হি থাকলে হিমসেলফ হয়। আচ্ছা, তাহলে সি ব্লেমস হারসেলফ ফর দ্য অ্যাক্সিডেন্ট। ধরো, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, ধরো I saw the girl herself. দেখো, তিনটে সেন্টেন্স আমি লিখেছি। কেন লিখেছি? আমি এই রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনটার ডিফারেন্সটা বোঝাবো বলে। প্রথম সেন্টেন্সে আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ, আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ, মাই সেলফ সেলফ প্রোনাউন। আচ্ছা, সি ব্লেমস হার সেলফ, সেলফ প্রোনাউন ফর দ্য অ্যাক্সিডেন্ট, সে দোষী ভাবে নিজেকে এই অ্যাক্সিডেন্টের জন্য। থার্ড এক্সাম্পলটা হচ্ছে আই স দ্য গার্ল হার সেলফ, এটাও সেলফ প্রোনাউন। তাহলে প্রথম এক্সাম্পলে আসি, আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ, অর্থাৎ আমি নিজেই কাজটা করেছি, আমি নিজেই কাজটা করেছি। তাহলে আই আছে, মাই সেলফ আছে, তাহলে আমি নিজে, ঠিক আছে। তাহলে এই মাই সেলফটা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না ইমফ্যাটিক প্রোনাউন হবে, সেটা আমি বলছি এক্ষুনি। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনে এই যে সেলফ প্রোনাউনটা সবসময় সেন্টেন্সে ভার্বের পরেই বসে যাবে, আর যে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট, হয় সাবজেক্ট অথবা অবজেক্টের পরে যদি কোনো সেলফ প্রোনাউন বসে তখন সেটাকে কিন্তু আমরা এমফ্যাটিক প্রোনাউন বলবো। ওকে, অর্থাৎ এমফ্যাটিক কথার অর্থ হচ্ছে কি নিজেকে জোর দেওয়া, নিজেকে বেশি গুরুত্ব দেওয়া, সেটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কি না, সেটা হচ্ছে কি সেন্টেন্সে ভার্বের পরে বসে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এই প্রথম সেন্টেন্সে আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ, আমি কাজটা নিজেই করেছি। এখানে আই সাবজেক্ট, ডুটা এখানে ভার্ব, দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের পরে যেহেতু
এই সেলফ, মাইসেলফ, সেলফ প্রোনাউনটা বসেছে, তাই এই মাইসেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এই মাইসেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, কারণ এটা অবজেক্টের পরে বসেছে। কাজটাকে আমি যে নিজেই করেছি সেটাকে জোর দিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে। সেকেন্ড এক্সাম্পলে আছে সি ব্লেমস হারসেলফ ফর দ্য অ্যাক্সিডেন্ট। সে নিজেকেই দোষী মনে করে এই অ্যাক্সিডেন্টটার জন্য। এতটা জোর বোঝায় না, কিন্তু সে নিজেকে নিজেকে ভাবছে, অতটা গুরুত্ব নেই, কিন্তু তবুও সে নিজেকে দোষী মনে করছে। তাই এখানে যেহেতু ভার্বের পরে, ব্লেম মানে তো দোষ দেওয়া, এই ভার্বের পরে সেলফ প্রোনাউনটা বসেছে, তাই এই হারসেলফটা এখানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার সেকেন্ড এক্সাম্পলে আই স দ্য গার্ল হারসেলফ, আবার অবজেক্টের পরে বসেছে দ্য গার্ল, এখানে অবজেক্ট। এই হারসেলফটা এখানে এমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া হয়নি, সেটা হচ্ছে সাবজেক্টের পরে। যেমন বলি, আরেকটা এক্সাম্পল দিই, যেমন রাম হিমসেলফ ডিড দ্য সাম। রাম নিজে নিজেই অঙ্কটা করেছিল। তাহলে এখানে সাবজেক্টের পরে যে সেলফ প্রোনাউন বসেছে সেটা হচ্ছে গিয়ে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ডিফারেন্সটা কি হলো না, যখন একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের পরে সেলফ প্রোনাউন যদি বসে, তখন সেটা হবে এমফ্যাটিক প্রোনাউন। আর কোনো সেন্টেন্সে ভার্বের পরে, মেন ভার্বের পরেই যদি সেলফ প্রোনাউনটা বসে যায়, তখন সেটাকে বলা হয় কি না, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে এটা আমাদের 4 নম্বর প্রোনাউন ছিল। এবার 5 নম্বরে আসছি। 5 নম্বর যে এটা আসছে, সেটা হচ্ছে যে টার্মটা, সেটা হচ্ছে যে মানে প্রোনাউনের ভাগটা, সেটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি না, প্রশ্নবোধক সর্বনাম পদ। আমরা যদি কোনো প্রশ্ন করি, তখন সেই যে ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্নটা করি সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম পদ। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, এই যে হোয়াট। যদি বলি হু আর ইউ, এই যে হু, তুমি কে, বা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই যে হু, হোয়াট। আবার ধরো হুইচ, যদি বলি হুইচ প্রবলেম ডু ইউ ফেস, হুইচ। আচ্ছা, এরপরে যদি বলি যে হাউ ওল্ড আর ইউ, হাউ, হোয়াট, হু, হুইচ, হুম। আচ্ছা, হুম, আমরা হুম দিয়ে একটা এক্সাম্পল বলি, হুম ডু ইউ ওয়ান্ট, কাকে তুমি চাও। তাহলে সেই হুমটাও হয়ে যাবে প্রশ্নবোধক সর্বনাম পদ, অর্থাৎ কি ইন্টারোগেটিভ সর্বনাম পদ বা ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি এক্সাম্পলগুলো দিচ্ছি। অর্থাৎ যখন কোনো যে প্রোনাউনগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করব বা প্রশ্ন করব, সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তাহলে কি কি না, হু, হুইচ, হোয়াট, আচ্ছা, হুম, হাউ, এটসেট্রা এটসেট্রা, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা বিশেষ কোনো অসুবিধার ব্যাপার নয়, এটা একদমই সহজ, খুবই সহজ জিনিস বোঝার ক্ষেত্রে। আমরা প্রশ্ন করি সাধারণভাবে যে ওয়ার্ডগুলো দিয়ে, সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ওকে, এরপর আসছে 6 নম্বর টাইপে।
আচ্ছা 6 নম্বরে যেটা আসছে সেটাকে বলে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা রিলেটিভ প্রোনাউনের নাম শুনেই বুঝতে পারছো যে রিলেশন কথাটা আসছে। রিলেশন মানে কি সম্পর্ক স্থাপন, আর এই রিলেটিভ প্রোনাউনের বাংলা মানেও একটা কি সম্বন্ধযুক্ত সর্বনাম পদ আমরা বাংলায় বলি। অর্থাৎ কি ধরো দুটো সেন্টেন্সের মধ্যে একটা যে জয়েন্ট করে, একটা সম্বন্ধ স্থাপন করে, সম্পর্ক তৈরি করে যে প্রোনাউনগুলো দিয়ে, সেটা হচ্ছে কি বলে রিলেটিভ প্রোনাউন। যেমন আমি দুটো এক্সাম্পল দিই, আমি দুটো সেন্টেন্স বলি। যেমন ধরো I am the teacher who teaches you English. ওকে, এই যদি বলি যে I am the teacher who teaches you English, এই যে হু, এখানে দেখো দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু হুটা জয়েন হয়ে গেছে। এখানে কিন্তু হু প্রশ্নবোধক নয়, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে না, এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। যেমন কি আই অ্যাম দ্য টিচার, আমি হলাম সেই শিক্ষক, হু যিনি বা যে, টিচেস ইউ ইংলিশ তোমাদের ইংরেজি পড়ায়। তাহলে এখানে হুটা দুটো সেন্টেন্স কী কী না, আই এম এ টিচার, আই টিচ ইউ ইংলিশ, এই যে দুটো সেন্টেন্স তার মধ্যে জয়েন হয়ে এক হয়ে গিয়েছে, একটা সেন্টেন্স হয়ে গিয়েছে। এই হুটা একটা মানে রিলেশন করছে দুটো সেন্টেন্সের মধ্যে, তখন এই হুটা হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর আমি যদি বলি হুইচ দিয়ে যদি বলি যে আই বট এ ড্রেস হুইচ ইজ রেড, আমি একটা ড্রেস কিনেছিলাম যার রঙটা লাল। তাহলে আই বট এ ড্রেস, আমি একটা ড্রেস কিনেছিলাম, দ্য ড্রেস ইজ রেড, এই যে দুটো আলাদা আলাদা সেন্টেন্স হচ্ছিল তার মধ্যে জয়েন হয়ে গেল কি না হুইচ। লিখে দিচ্ছি আমি, I bought a dress which is red. তাহলে এই যে হুইচ, দুটো সেন্টেন্সের মধ্যে হুইচটা একটা সম্পর্ক স্থাপন করলো, সেই হুইচটা কিন্তু হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, তেমনিভাবে দ্যাট দিয়েও হতে পারে। যেমন যদি বলি যে দিস ইজ এ বুক দ্যাট আই ওয়ান্ট টু রিড, এটা হচ্ছে সেই বই যেটা আমি পড়তে চেয়েছিলাম, সেটাও কিন্তু দুটো সেন্টেন্সের মধ্যে দ্যাট একটা সম্পর্ক স্থাপন করছে। তাহলে এক্ষেত্রে হুইচ, হু, দ্যাট, হুম এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে দুটো সেন্টেন্সের মধ্যে বসে যাচ্ছে। এরপর আমি আসছি 7 নম্বর টাইপে, যেটাকে আমরা বলছি ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন আমরা ইনডেফিনাইট মানে জানি, ইনডেফিনাইট কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। মানে কি না, আমি যদি বলি যে আমরা সবাই মানুষ, বা তারা সবাই গিয়েছিল, তারা সবাই তার প্রশংসা করেছিল, কে পার্টিকুলারলি বলা হচ্ছে না, কিন্তু সবার কথাই সার্বিকভাবে বলা হচ্ছে। অর্থাৎ কি উই ক্যান ইউজ দ্যাট টাইপ অফ প্রোনাউন ইন জেনারেল ওয়ে। অর্থাৎ কি ইনডেফিনাইট প্রোনাউনগুলোকে আমরা সার্বিকভাবে ব্যবহার করি। যেমন কি না অল, এক্সাম্পল দিই, অল মেন আর মর্টাল, প্রত্যেক মানুষই মরণশীল। এখানে এই অল কথাটা হচ্ছে তো সবাইকে সার্বিকভাবে বোঝাচ্ছে, তাই অল কথাটাকে বলা হবে কি না ইনডেফিনাইট প্রোনাউন। আবার যদি বলি যে এভরি ওয়ান প্রেইজেস হিম, যদি বলি প্রত্যেকেই তার প্রশংসা করেছিল, প্রত্যেকেই তার প্রশংসা করেছিল, এভরি ওয়ান
প্রত্যেকে, তার মানে প্রত্যেকেই করেছিল, তার মধ্যে কে পার্টিকুলার করেছিল সেটা তো বলা হয়নি, প্রত্যেকেই করেছিল মানে সবাইকে বোঝাচ্ছে, প্রত্যেকের সবাইকে, অর্থাৎ ইন জেনারেলভাবে সবাইকে বোঝাচ্ছে। সেখানে এভরি ওয়ানটা হচ্ছে গিয়ে ইনডেফিনাইট প্রোনাউন, ঠিক আছে, হয়েছে। তাহলে সবাইকে সার্বিকভাবে যখন বোঝায় তাহলে কি অল, এভরি ওয়ান। আর যদি বলি যে সামবডি, কেউ কেউ, আবার যদি বলি যে ধরো কেউ আমার পার্স চুরি করে নিয়েছিল, যদি বলি কে ঠিক চুরি করেছিল সেটা তো আই ডোন্ট নো, আমি যদি বলি সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, এই যে সামওয়ান কথাটা, এই সামওয়ান হচ্ছে কেউ একজন, এটাকে বলে ইনডেফিনাইট প্রোনাউন। কেউ একজন আমার পার্সটা চুরি করেছিল, তাহলে সেটা তো বোঝা যাচ্ছে না কে পার্টিকুলার, তাহলে সামওয়ানটা এখানে যে কেউ একজন হতে পারে, তাই সেটাকে বলছে ইনডেফিনাইট প্রোনাউন। ওকে, এক্ষেত্রে সেন্টেন্সে এই সামওয়ান, অল, এভরিওয়ান ইনডেফিনাইট প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, এরপরে আমি আসবো 8 নাম্বার টাইপে, যেটাকে বলি আমরা, আচ্ছা আমি মুছে দিলাম, এরপরে আমি 8 নম্বর টাইপটার নাম বলি। ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি না, বন্টনমূলক, অর্থাৎ কি ভাগ করে দেওয়া প্রত্যেকে। যেমন ইনডেফিনাইটটা বললাম যে ইন জেনারেল সবাইকে, তেমনি ডিস্ট্রিবিউটিভটা হচ্ছে গিয়ে প্রত্যেকে এক একজন করে। যেমন এটার এক্সাম্পল কী কী হয় না, আইদার, নাইদার, ওকে, আইদার হতে পারে, নাইদার হতে পারে, আচ্ছা ইচ হতে পারে, আমি যদি বলি আইদার of the two boys must do it, আমি যদি এই এক্সাম্পলটাকে ধরি, আইদার অফ দ্য টু বয়েজ মাস্ট ডু ইট, আইদার, তাহলে এইখানে যে এই আইদারটা মানে কি দুটো ছেলের মধ্যে যে কোনো একজনকে এটা করতেই হবে, অর্থাৎ আইদার মানে দুজনের মধ্যে যে কোনো একজনকে, সে যে হোক, দুজনের মধ্যে যে কোনো একজনই হতে পারে, তাকে এটা করতেই হবে। সেই আইদারটা যে কোনো একজনকে বোঝাচ্ছে, সেখানে আইদারটা হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার যদি বলি নাইদার দিয়ে, যদি বলি নাইদার অফ দ্য থ্রি মেন কুড নট ডু দিস, তিনজনের মধ্যে কেউই এটা করতে পারেনি, আইদারটাকে পজিটিভ সেন্সে ধরা হয়, নাইদারটাকে নেগেটিভ সেন্সে ধরা হয়। তা সেক্ষেত্রে একজন একজন করে বোঝা। আবার ইচ কথাটার অর্থ কি প্রত্যেকে, সেটাও কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বোঝা গেল। তাহলে আইদার, নাইদার, ইচ এগুলো সবই, এগুলোকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা বন্টনমূলক প্রোনাউন। ঠিক আছে, এরপরে যেটা লাস্ট টাইপে আসবো সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা দেখে নাও, এরপরে আমি আসছি একদম লাস্ট টাইপে। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে। রেসিপ্রোকালের অর্থ হচ্ছে গিয়ে পারস্পরিক সম্বন্ধ স্থাপন করে যে সর্বনাম পদগুলো, যেমন কি ইচ ওয়ান অ্যানাদার, ইচ আদার, পরস্পর পরস্পরের প্রতি যেটা বোঝায়। এক্সাম্পল দিই, যেমন দে লাভ ইচ আদার। এই যে এখানে ইচ আদারটা,
দে লাভ, তারা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে। তাহলে দে লাভ ইচ আদার, কেউ একজন একজনকে নয়, মানে প্রত্যেকে প্রত্যেককেই ভালোবাসে, প্রত্যেকের সম্পর্কটাই বোঝাচ্ছে এখানে। তাই এখানে ইচ আদারটাকে বলছে রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, আবার যদি বলি the three men did not know one another. The three men did not know one another. তিনজন মানুষ কেউই কাউকে চেনে না। তাহলে পরস্পরের তিনজনকে কেউ কাউকেই চেনে না। কোনো একজন একজনকে চেনে, আরেকজন চেনে না, এটা নয়, কেউই কাউকে চেনে না। তাহলে ওয়ান অ্যানাদার, একজন আরেক অপরজনকে চেনে না। তাহলে সেক্ষেত্রে ইচ আদারটা যেমন পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছিল, ওয়ান অ্যানাদারটাও তেমনি পারস্পরিক সম্পর্কই এখানে বোঝাচ্ছিল। তাহলে এই ইচ আদার, ওয়ান অ্যানাদার এগুলো হয়ে যাবে কি না রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমি আজকে 9টা টাইপের নাম বললাম প্রোনাউনে। সেই 9টা টাইপের নাম আমি নামগুলো শুধু বলে দিচ্ছি। প্রথমে 1 ছিল পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ছিল পজেসিভ প্রোনাউন, নাম্বার 3 ছিল রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, নাম্বার 4 ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 5 ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 6 ছিল ইনডেফিনাইট প্রোনাউন, নাম্বার 7 ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 8 ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন তো বললাম বোধহয়, ইনডেফিনাইট প্রোনাউন, আর একটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন যেটা নাম্বার 9। ওকে, কিছু কি বাদ গেল? সবই তো মনে হয় বললাম। এই প্রোনাউনের এই 9টা ভাগ, তাহলে এই 9টা ভাগগুলো আমি আজকে বললাম, 9টা টাইপ বললাম। যদি কোথাও কোনো অসুবিধে থাকে আমাকে অবশ্যই বলবে। আর অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যেখানে প্রবলেম হচ্ছে বা বুঝতে পারোনি। তাহলে সেটা আমি আবার পরের ক্লাসে ওটার উপর একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে দেব। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ওকে, টাটা।